এই বিভিন্ন মাদকাসক্ত বিভিন্ন ধরনের কেলেঙ্কারিতে যুক্ত হয়ে এখানে একটা গ্রুপ হয়তো দলবদ্ধভাবে কাজ করতেছে যে মেধা শূন্য করার জন্য বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীকে মারার লক্ষ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বাংলাদেশের পলিটিক্সটা মূলত দমন পীড়নের রাজনীতিটাকে মানে এখনো প্রায়োরিটি দেয়। গত 17 বছরের যে আওয়ামী ফেসিস্ট সরকার আমলে ছাত্রলীগ যে পরিমাণ দমন পীড়ন এবং হত্যার সাথে জড়িত ছিল এবং সেটা এখনো মানে অবধারিত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইমারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এই যে মেধাবী এবং ছাত্রদলের নেতাকে যে খুন করা হয়েছে এবং এটা দিন দিন বাড়েই চলতেছে। মানে ছাত্রদলের যে নেতাকর্মী যারা আছে ওদেরকে মেধা শূন্য করা এবং ওদেরকে দামিয়ে রাখার জন্য এই কাজগুলো করা হয়। তো আমরা দাবি করছি যে যারা হত্যার সাথে জড়িত ছিল এবং ফেসিস্ট আমলে যারা এই ধরনের হত্যার কেলেঙ্কারির সাথে জড়িত ছিল সবার মানে ট্রাইব্যুনালের আন্ডারে বিচারের দাবি জানাচ্ছি আমি। মেধাবীদের মারার প্রধান কারণ হলো তাদের লিডারশিপ, কারণ একটা নেতা হলো একটা পুরা দলকে লিডারশিপ দেয়। তো নেতাকে টার্গেট করে তারা মারার উদ্দেশ্য হলো যেন নেতৃত্বটা মানে ছত্রভঙ্গ হয়ে যায় এবং যেন সামনে নেতৃত্ব দিতে না পারে এবং দলের যে কার্যক্রম যেন বন্ধ হয়ে যায়। এর লক্ষ্যে তারা মেধাবী শিক্ষার্থীদেরকে টার্গেট করে গুণ, হত্যা, রাহাজারি যত রকম ইলিগাল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমি একটা কথা বলবো হচ্ছে বাংলাদেশকে এখন স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য সবাইকে একত্রে কাজ করতে হবে এবং যে দমন পীড়ন যারা চালাচ্ছে এবং যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত বিচার আওতায় আনার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করছি। তরুণরা দেশটা গঠন করার জন্য, দেশ গঠন করার জন্য তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছে যে এইভাবে করলে দেশেরই হয়। আর ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, বিভিন্ন ভার্সিটির স্টুডেন্ট তারাই তো আগামী দিনের ভবিষ্যৎ। তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। যেসব পুলিশ সদস্যরা দেশের ছাত্রদের হত্যা করছে, গুলি করছে, তা আপনারা তো দেখছেনই জুলাইতে। তো তাদের কিন্তু আমরা চাকরি হতে অনেকেই অব্যাহতি নেয় নাই বা এর মধ্যে কিন্তু অনেক ঘুষখোর বা অনেক দুর্নীতিবাজ পুলিশ অফিসার আছে, পুলিশ সদস্য আছে। তারা এখনো আগের মতো তারা সিস্টেম করতে চাইছে, কিন্তু ছাত্ররা এই ব্যাপারে খুবই অ্যাক্টিভ। ছাত্ররা এইগুলো চাচ্ছে না দেখে ছাত্ররা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আইসের আইনশৃঙ্খলা বাহিনীকে তারা বলতেছে যে এইভাবে দেশ পরিচালনা করলে অবশ্যই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। শিক্ষিত তরুণরা কখনো নিজের হাতে আইন তুলে নেয় না, তারা সবসময় প্রশাসনকে, বাংলাদেশের আইনকে সম্মান করে। যারা করছে তারা হচ্ছে ছাত্রলীগের কথিত ছিনতাইকারী এবং আপনার নিম্ন শ্রেণীর ছাত্রলীগের কর্মী, যারা এই ধরনের কাজ করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে একদম সুশৃঙ্খলভাবে আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি শান্তিপূর্ণভাবে। আমরা যদি উচ্ছৃঙ্খল হতাম দেশের পরিস্থিতি, দেশের সরকার এখনও টিকে থাকতে পারতো না। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল জনাব তারেক রহমান নির্দেশে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কর্মসূচি দিয়ে যাচ্ছি। এর ফলে বাংলাদেশের যে বিদ্যমান পরিস্থিতি তা আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সরাসরি পর্যবেক্ষণ করছেন এবং তার দিক নির্দেশ অনুযায়ী আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল একত্রিত হয়ে সে ধরনের সংগ্রাম আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি। জুলাই বিপ্লবের পরে আমরা দেখতে পাচ্ছি যে পত্রপত্রিকা বা মানুষের মতামত প্রকাশের যে স্বাধীনতা সেটা পুরোপুরি আমরা মনে করি যে এই সরকারের সময় আমরা দেখতে পাচ্ছি। তো ফলে ছাত্রছাত্রীরা তাদের জায়গা থেকে কথা বলছে, ছাত্রছাত্রীরা তাদের দীর্ঘদিনের যে পুঞ্জীভূত যে ক্ষোভ, রাগ, সেগুলোকে তারা হঠাৎ করে কথা বলার সুযোগ পেয়েছে। সেই জিনিসগুলোকে সামনে আসায় যে সেটাই হয়তো আউটবাস্ট হিসাবে এখানে এসছে, যে এক ধরনের অস্থিরতা কাজ করছে। আর এটা আমরা যদি একটু ইনহেরিয়েন্ট কারণ দেখি, একটা তো বললাম যেটা সেটা খানিকটা রাজনীতি, কিন্তু এর বাইরে যেটা সেটা হলো যে ছাত্রছাত্রীরা তো বের হয়ে তারা লেখাপড়া শেষ করে কাজে কর্মক্ষেত্রে যাবে। আমরা যদি আজকের আমাদের মার্কেটের দিকে তাকাই, সেখানে কিন্তু আনএমপ্লয়মেন্ট হাই, কিন্তু দ্রব্যমূল্যর মোটামুটি সরকার ম্যানেজ করেছে, কিন্তু তারপরেও কর্মক্ষেত্রে যাবে এক ধরনের হতাশা আছে। আমরা দেখতে পাচ্ছি যে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা সেগুলো নেওয়া যে দেরি হয়, এগুলো নিয়েও কিন্তু এক ধরনের অস্থিরতা বা এক ধরনের হতাশা ছাত্রছাত্রীদের মধ্যে আছে। তো এই জিনিসগুলোই আমার মনে হয় যে নানান কাজে কর্মে তাদের রিফ্লেক্টেড হচ্ছে। সেটা কোনো একটা ইস্যুকে ঘিরে দেখা যায় যে সেটা সামনে এসে যাচ্ছে। যেমন আমরা এখানে আমাদের ক্যাম্পাসে খুবই দুঃখজনক যে আমাদের একজন ছাত্র এইভাবে মারা গেল, এটাকে ঘিরে যেমন একটা ইস্যু হলো। তারপরে আমরা দেখব যে আসিয়াকে ঘিরে এইখানে আমরা দেখেছি যে অস্থিরতা, এবং অবাক হয়ে যাবেন যে
কোনো কোনো ডিপার্টমেন্টের পুরো সেমেস্টারের পরীক্ষা ছাত্রছাত্রীরা দেয়নি। তো এটা তো পরীক্ষা তো বিশ্ববিদ্যালয়ে নিজস্ব তারিখ দিয়ে ঠিক করে, কিন্তু দেখা যাচ্ছে যে 5টা পরীক্ষার কোনোটাই দেয়নি। তাহলে এটা কিভাবে নেবেন? এটাকে আবার রিশিডিউল করে একটা প্রক্রিয়ার মাধ্যমে আসতে হয়। এখন সারা দেশে এরকম নানান ঘটনা ঘটছে, সেগুলো রিফ্লেকশন আমরা ক্যাম্পাসে ক্যাম্পাসে দেখতে পাচ্ছি। ক্ষোভ থেকে হচ্ছে বা মনে করছে যে না অন্যায় হয়েছে, সেই অন্যায়ের বিচার হওয়া দরকার, এবং বিচারটা খুব দ্রুত চাচ্ছে। মুশকিল হয়েছে এটা, যে কারণে আপনি শাহবাগে দেখবেন প্রতিদিন কোনো না কোনো প্রোগ্রাম এরকম আছে। এবং আমি মনে করি যে একটা কারণ আরও হতে পারে, যে যেটা ছাত্র বা আমার সাধারণ জনগণ বা বিভিন্ন প্রফেশনাল মানুষের মধ্যে যেটা কাজ করছে, যে এই সরকার যতদিন দায়িত্বে আছে কথা বলার সুযোগটা আসবে। রাজনৈতিক সরকার আসলে এক ধরনের আনসার্টেনটি তৈরি হতে পারে। তো তখন তাদের যে অধিকার সেটা হয়তো তারা করতে পারবে না, এক্সারসাইজ করতে পারবে না, বা তার যা প্রাপ্য সেটা পাবে না। যে কারণে আমরা আসিয়ার ক্ষেত্রে দেখেছি যে এমন প্রেশার তৈরি করেছে, সেই প্রেশারে কিন্তু সরকারকে রেসপন্ড করতে হয়েছে, আইন সংশোধন করতে হয়েছে। সো এই প্রবণতা আমার মনে হয় যে এই সরকার যতদিন আছে, এই যে ফ্রেমওয়ার্ক মাথায় যখন থাকছে, তখনই এই যে অস্থিরতা, ক্ষোভ সেটা সামনে আসছে। অভিভাবক বা শিক্ষক হিসাবে যে আমাদের তাদের কাছে যেটা চাওয়া, সেটা হলো যে সে তার লেখাপড়াটা ঠিকমতো করুক, সে তার যে ক্লাসমেট বা তার যে ছাত্র সহকর্মী, শিক্ষক, সেখানে যেন একটা সম্মানের কালচার তৈরি করে, রেসপেক্ট করবে, যে সে জুনিয়র হলে তাকে রেসপেক্ট করবে, সিনিয়র হলেও তাকে রেসপেক্ট করবে। তো আমরা ওদের চাই যে তারা তাদের লেখাপড়াটা করুক, একজন আরেকজনকে সম্মানটা করুক, এবং নিজে এমন ভালো কাজ করুক যাতে মানুষজন মনে করে যে ওনাকে ফলো করা যায়। তা ছাত্রছাত্রী, ইয়াং তরুণ প্রজন্ম, এরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে, ওই বিশ্বাস আমাদের আছে। এখন অস্থিরতা এটা হয়তো সময়ের কারণে হচ্ছে, বাট আমার দৃঢ় বিশ্বাস যে এটা আস্তে আস্তে ঠিক হবে, এবং তরুণরাই আমাদের এই বাংলাদেশকে আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশের দিকে নিয়ে যাবে।